সুপ্রিয় দর্শক মণ্ডলী, সঠিক সময়ে সঠিক কথা এই আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কথা এই আয়োজনটা শুরু করেছে এবং আজকে আমার সাথে আছেন ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতি অথবা সুনীল অর্থনীতি, সেটার নিয়ে আমরা আলোচনা করেছি। এটার সীমান্ত নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা অবস্থায় রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলম। তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যখন প্রথম এই অনুষ্ঠানটা শুরু হয় তখন আমরা খুব কনফিউশনে ছিলাম যে সঠিক সময়ে সঠিক কথাটা বলা হয় না, হয় দেরি হয়ে যায় অথবা আগে বলে ফেলি। তো আমরা এর আগে ব্লু ইকোনমি নিয়ে 2টা এপিসোড করেছি এবং আমরা ভেবেছিলাম যে এইটি বোধহয় শেষ, কিন্তু আমরা দেখলাম যে আসলে নানাভাবে এটার খুব রেসপন্স পেয়েছি এবং কাকতালীয়ভাবেও বলা যায় যে ইতিমধ্যে কয়েকটা ডেভেলপমেন্ট হলো। যেমন 200 কোটি টাকা একনেক থেকে ছাড় করা হলো, 100 কোটি টাকা গবেষণার জন্য, 100 কোটি টাকা ব্লু ইকোনমির জন্য। তারপরে তার কিছুদিন পরেই এখন শুনলাম যে আমাদের রিচটা ছিল 62 নটিক্যাল মাইল পর্যন্ত, ওটা এখন 72 নটিক্যাল মাইল, আরও 10 নটিক্যাল মাইল বাড়বে এবং এই 10 নটিক্যাল মাইলের ফলে কিন্তু এর ইম্প্যাক্টটা নাকি অনেক বেশি। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু আপনি সারা জীবনই গর্ব করতে পারবেন যে আসলে সীমান্ত নির্ধারণ হওয়ার ফলেই এই ব্লু ইকোনমির সম্ভাবনাটা আমাদের সামনে এসছে এবং সেখানে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা যে স্বপ্নটা দেখেছেন তখন এবং যে স্বপ্নটা আমাদের মধ্যেও আছে, সেইটার ক্ষেত্রে এখন যা হচ্ছে সেই সম্পর্কে আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলেই আমার মনে হয় যে সঠিক সময়ে সঠিক কথা আপনি যেটা বললেন এটা খুবই জরুরি এবং আপনার কথা দৃষ্টিই আমি বলতে পারি যে এই সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ এই প্রথমবারের মতো সুনীল অর্থনীতি খাতে বা ব্লু ইকোনমি খাতে যে 200 কোটি টাকা দেওয়া হয়েছে, এই ধরনের পদক্ষেপ কিন্তু ইতিপূর্বে যে কোনো কারণেই হোক নেওয়া হয়নি, যার ফলে সুনীল অর্থনীতিতে যে ধরনের গবেষণা কার্যক্রম করা দরকার, যে ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং সমুদ্র যে আমাদের যে ধরনের সার্ভে করা দরকার সম্পদের জন্য, সেই কাজগুলো কিন্তু হাত দেওয়া হয়নি। আপনি ভালো বলছেন একটা ক্ষেত্রে যে পোর্টের ব্যাপারে, যেটা 62 থেকে আরও 10 কিলোমিটার বাড়ানো হবে। চট্টগ্রাম বন্দর কিন্তু 1886 সালে শুরু হয়েছে, তখন কিন্তু চট্টগ্রাম বন্দরের পরিধি ছিল মাত্র 6 নটিক্যাল মাইল, মাত্র 6। তো এইটা ক্রমান্বয়ে বাড়তে বাড়তে আজকে আরও 10 নটিক্যাল মাইল ইতিমধ্যে বাড়ানো হয়ে গেছে এবং আপনি জানেন যে কুতুবদিয়াও চলে আসছে অলরেডি, এদিকে ভাটিয়ারি পর্যন্ত চলে আসছে। বন্দরের জন্য যেটা হয় যে শুধু জায়গা বাড়ালেই কিন্তু যে বন্দর মানে ইফেক্টিভ হবে বা বন্দর ব্লু ইকোনমিতে যথেষ্ট অবদান রাখতে পারবে তা কিন্তু না। মূলত বন্দরের জন্য যে জিনিসগুলি দরকার, যেমন ধরেন আমাদের একটা জাহাজ যখন আসে বন্দরে, সব থেকে আগে দরকার টার্ন অ্যারাউন্ড টাইমটা কমিয়ে আনা, মানে কয়দিন জাহাজ বাংলাদেশে সে বন্দরে থাকলো আর কি। আপনার একটা কন্টেইনার শিপ অন্য যে কোনো জায়গায় যান 7 ঘন্টা 8 ঘন্টায় পুরা কন্টেইনার সব খালি করে দেয় বড় ভালো পোর্টগুলোতে। আমাদের এখানে বেশ সময় লাগে। একটা কার্গো শিপ অফলোড করতে এখানে এখনও 3-4 দিন সময় লেগে যায়, যেগুলো আপেক্ষিকভাবে দেখতে গেলে এত অঞ্চলের বাকি যে সমস্ত বড় বড় পোর্ট আছে তার থেকে বেশি। আমরা কিন্তু ওই জায়গাটায় টার্ন টাইমটা যদি আমরা কমাতে পারি তুলনামূলকভাবে, তাহলে আমাদের যে পজিশন পৃথিবীর পোর্টগুলোর ভিতরে, সেটাও কিন্তু আমরা অনেক উপরে চলে আসবে। তবে হ্যাঁ, এখন এরিয়া বাড়ানোতে ফলে যে সমস্ত কার্যক্রম হচ্ছে, ধরেন মাতারবাড়ি বন্দর, সেখানে কিন্তু এখন ওইটা চট্টগ্রামের আন্ডারে আছে, কাজে এটা দেখাশোনা করার ভার যেহেতু চট্টগ্রাম বন্দরের আন্ডারে, সেখানে কিন্তু আমরা যেহেতু 14 মিটার পানি বড় জাহাজ আসবে, মানে অন্তত 8 থেকে 11-12 হাজার কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। চট্টগ্রাম বন্দরে এখন আসে মাত্র 3000 কন্টেইনার বা 2500, এর বেশি আসে না একবারে। তো কাজেই দেখেন, যদি মাতারবাড়িতে আমরা ট্রান্সফার করতে পারি কন্টেইনার, তাহলে কিন্তু এক জাহাজেই
চট্টগ্রাম বন্দরের 3 গুণ বা 4 গুণ বেশি কন্টেইনার নিয়ে তারা সিঙ্গাপুর যেতে পারবে এবং সিঙ্গাপুর থেকে কন্টেইনার আনতে পারবে। বাল্ক মালও আপনি যদি ধরেন যে সিমেন্ট বানানোর কাঁচামাল বা অন্যান্য কাঁচামালও যদি ধরেন 60-65 হাজার টন আসতেছে, কিন্তু চট্টগ্রাম বন্দরে কিন্তু 20-25 হাজারের বেশি আসে না, মানে ড্রাফটের কারণে। কারণ এখানে draft কিন্তু হলো মাতারবাড়িও সারা তো আগাচ্ছে মানে আমি যতটুকু জানি যে তা মাতারবাড়ি পোর্টের যে পাওয়ার প্ল্যান্ট ওইটা তো চালু হয়ে গেছে, পোর্টের কাজও কিন্তু মনে হয় আগাচ্ছে, এবং তাদের আগে বোধহয় 2028 ছিল টার্গেট, এখন বোধহয় 2029 সালের মধ্যে চালু হবে পুরাপুরি চালু করার জন্য, কারণ 2 মিটার আরো বাড়াবে তারা, 16 মিটার করবে আর কি। আচ্ছা, আর এর ভিতরে ভাই বড় একটা যেটা ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি আপনাকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন তখন কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে যে চীন, মায়ানমার, বাংলাদেশ এই একটা যোগাযোগ করিডোর একটা যোগাযোগ করিডোর হবে, এই ধরনের একটা আমরা যে তাদের আলাপ আলোচনা প্রকাশ পেয়েছে। যদিও এই ধরনের একটা করিডোর কিন্তু 90-এর পরের দশকে হওয়ার কথা ছিল, সেখানে ছিল BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, মানে কুনমিং টু কলকাতা, বাংলাদেশের ভিতর দিয়ে এই প্রস্তাবটা ছিল। এখনকার প্রস্তাবে অবশ্যই ভারত নাই, কারণ ভারত আগে থেকে এটা খুব একটা আগ্রহী ছিল না। তো যাই হোক, এখন যদি এটা হয় সেটা আমাদের মায়ানমারের উপরে নির্ভর করবে অনেকটা, কারণ মায়ানমারে অনেক সমস্যা আছে এই ওয়েস্ট কোস্টের ভিতরে। বা যদি এটা হয় তাহলে কিন্তু আমাদের মাতারবাড়ি পোর্টের সাথে আমরা যে মালামাল, মানে আমাদের দেখতে হবে যে আমাদের যে ব্যবসা বাণিজ্য হচ্ছে প্রতি বছরই, আমাদের যে পোর্ট 3টা পোর্ট অলরেডি আছে, মাতারবাড়ি হলো 4টা পোর্ট হবে। কাজে ব্যবসার মালামাল যদি আমাদের না বাড়ে তাহলে 4টা পোর্টের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো না, আমরাই দিতে পারবো না। কাজেই বাইরের থেকে কার্গো আনা আমাদের জরুরি হয়ে পড়বে, যে দেশ থেকে আসুক। সেই দিক থেকে মায়ানমার থেকে বা যদি চায়না থেকেও কার্গো আসে, যাওয়া আসা করে, যেমন আগে ধরেন এই বিগ বি মানে জাপানিজ প্রজেক্টে 7 সিস্টার সম্বন্ধে বলা হয়েছিল যে 7 সিস্টার থেকে কার্গো এখানে আসবে। তো সেটা হয়তো এই বর্তমান মুহূর্তে বলা যাচ্ছে না কোন দিকে কীভাবে গড়াবে, বাট ভবিষ্যতে আমরা আশা করতেই পারি যে আন্তর্জাতিকভাবে আমরা লিঙ্ক ইন হয়ে গেলে এখান থেকে কিন্তু কার্গো আসা যাওয়ার জন্য। আচ্ছা, আমরা যখনই সুনীল অর্থনীতির কথা বলি তখন প্রথমেই চলে আসে পোর্টের কথা এবং পোর্টের সক্ষমতা, কিন্তু আমার কাছে মনে হয় যে এটার সাথে শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার, শিপ ব্রেকিংটাকে আরও করা, এবং শিপ নাম্বার অফ শিপস, একটা সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 26টা শিপ ছিল, এখন বোধহয় 4টা বা 6টা আছে। এছাড়াও তো ধরেন ফিশারিজ, তারপরে আরও অন্যান্য ট্যুরিজম, তারপরে এই ধরনের অনেক কিছু যেটা সমুদ্রের সাথে যুক্ত। তো সেই ব্যাপারে কি কোনো মানে সামগ্রিক উদ্যোগ কি আছে? আমরা যতটুকু জানি যে একটা ব্লু ইকোনমি সেল আছে। এর আগের আলোচনায় বলেছিলাম যে ন্যাশনাল ব্লু ইকোনমি অথরিটি হলে এই এতগুলো মিনিস্ট্রি, কারণ আমি দেখলাম যে প্রায় 7-8টা মিনিস্ট্রি বা তার চেয়েও বেশি, এবং অনেকগুলো প্রতিষ্ঠান এটার সাথে যুক্ত হয়ে যাবে। তো সেই সম্পর্কে এখন কতটুকু অগ্রগতি হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে এখন যে অগ্রগতিটা হয়েছে সেটা আসলেই মানে দৃশ্যমান। কারণ আপনি যদি ফিশারিজ মিনিস্ট্রিতে যান, ওখানেও একজন জয়েন্ট সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া আছে ব্লু ইকোনমি। আচ্ছা, যদি আপনি তেল গ্যাস মন্ত্রণালয়ে যান, ওখানেও একজন জয়েন্ট সেক্রেটারি আছে। শিপিংয়ে যান, জয়েন্ট সেক্রেটারি একজন আছে যে ব্লু ইকোনমি দেখে। এরকম প্রায় প্রত্যেকটা মিনিস্ট্রিতেই ব্লু ইকোনমির জন্য একজন নির্দিষ্ট ব্যক্তি আছে, উনি অন্য কাজও করেন, সাথে এটা করেন। আর আগে মানে 14 সালে এটা শুরু করা হয়তো ব্লু ইকোনমি, বলছিলাম সুনীল অর্থনীতির ব্যাপারটা, তখন 2 বছর এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটে এটাকে নিয়ে যাওয়া হয় তেল গ্যাস মন্ত্রণালয়ে। তো এইটা 16 সাল থেকে 17 সাল থেকে মোটামুটি তাদের কাছে ছিল। এইটা গত 1.5 বছর হয়, 2 বছর হয়, এটা ক্যাবিনেট ডিভিশনে চলে আসছে। তো ক্যাবিনেট ডিভিশনে এখন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটা কাঠামো ইতিমধ্যেই আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এই কাঠামোতে দায়িত্ব থাকবে অতিরিক্ত সচিব একজন। কাজে দেখা যাচ্ছে যে এই কাঠামোর মাধ্যমেও কাজ করা যেতে পারে। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে এই কাঠামোতে, আমি জানি না অন্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যদি থাকেন বা নাও থাকেন, কিন্তু যদি ডিপার্টমেন্ট থেকে কেউ থাকে, যেমন ডিপার্টমেন্ট অফ ফিশারিজ থেকে যদি একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকে,
তারপরে ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে যদি একজন এখানে থাকে, ডিপার্টমেন্ট অফ আপনার পেট্রোবাংলা থেকে যদি কেউ একজন থাকে, তাহলে কিন্তু এই সেলটা সামগ্রিকভাবে সুন্দরভাবে সবগুলো সেক্টরে কাজ করতে পারবে। ট্যুরিজম বোর্ড থেকেও একজন থাকলো, কারণ এই জিনিসগুলো হলে সবগুলো আমাদের মোটামুটিভাবে একত্রভাবে দেখা যায়। তবে এখানে কথা আছে যেমন বায়োটেকনোলজি, মানে সাগরের গাছ এবং মাছ থেকে যে সমস্ত আমরা মানে ঔষধিক গুণাবলী যেগুলো আছে আমরা পেতে পারি। যেমন ধরেন আমি আপনাকে আগের বারও বলেছিলাম যে সিউইড থেকে আমরা জিলাটিন বানাইতে পারি, সিউইড থেকে আমরা এই যে পোলট্রি ফিড, ক্যাটল ফিড এবং নানা ধরনের যে ফিড আমাদের দেশে আছে, এগুলো আমরা বিদেশ থেকে ওই মানে প্রোটিনটা এনে সরবরাহ করি। আমরা কিন্তু এই সিউইড থেকে ওই প্রোটিনটা সরবরাহ করতে পারি। কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে কোনো মন্ত্রণালয় নাই যারা এই গাছ মাছ নিয়ে যে অনুসন্ধান করবে। তবে এই যে আপনি বললেন যে টাকাটা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে অনুসন্ধানের জন্য, এইটা একটা খুবই ভালো পদক্ষেপ। এই সেক্টরটাকে আমি বলবো যে কেমিস্ট্রি ব্যাপারে যে কি জিনিস সাগরে আছে এবং আমরা কোনটা নিয়ে আসলে আমরা কোথায় আমরা ব্যবহার করতে পারি, এটা আমরা কিছুটা স্টাডি করে দিয়েছিলাম। যেমন সাগরে আমাদের বিচে ভাই জিরকন আছে, জিরকনকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, এটাও মানে ডায়মন্ডের মতোই। মানে আপনি মেয়েদের দেখবেন যে যারা কানের দুল পরে যদি ডায়মন্ডের মতো ঝকঝক করে, ডায়মন্ড যদি না হয় তাহলে এটা জিরকন। এই জিরকনটা আমাদের প্রত্যেকটা বিচেই আছে, ইনানি থেকে শুরু করে আমার নিজের স্টাডিতে আমার বইতে আমি দিয়েছি আপ টু আমাদের বরগুনার বিচ পর্যন্ত পুরাটাতেই এটা আছে। তো এই জিনিসগুলো ওঠানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার, আগে এক সময় বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এটার দায়িত্বে ছিল, কিন্তু একটা পাইলট প্রজেক্টও তারা নিয়েছিল অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু খুব একটা বেশি দূর এগোয়নি। কেন আমি ঠিক বলতে পারবো না কারণ হিসেবে। তো এই জায়গাটায় যদি ব্লু ইকোনমি সেল, যদিও তাদের এই এক্সপার্টিসটা নাই, সমস্যাটা ওই জায়গাটাতে। ব্লু ইকোনমি সেল বা যেটা আছে এখন, একটু এক্সপার্ট লোকজন দরকার তাদের, ইন এডিশন টু যে স্ট্রাকচার আছে। যদি এক্সপার্ট লোকজন তারা নেয়, আমার বিশ্বাস এখন প্রচুর এক্সপার্ট দেশেও পাওয়া আছে, বিদেশেও তো অবশ্যই আছে, তাহলে হয়তো আমরা এগোতে পারবো। প্রথম দিনেই আমরা বলেছি যে সঠিক সময়ে সঠিক কথা, এটা শুধু কথা বলার জন্য না, এটা কোনো টক শো না, পডকাস্টও না, এটা আসলে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। তো সবাই খুব অনেক অবাক হয়েছিলেন যে আলোচনা করছে, তাতে আবার অ্যাক্টিভিটি। তো আমরা গ্রিন টিভি অথরিটির সাথে কথা, সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে কথা বলেছি যে আমরা এটাকে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড অর্থাৎ একটা রাউন্ড টেবিল কনফারেন্সে নিয়ে যেতে চাই, যেখানে আমরা সবগুলো স্টেক হোল্ডার্স তারা সবাই এখানে থাকবেন, তারা তাদের কথাগুলো বলবেন। সেটা দিয়ে যেমন ধরেন যে আমরা মনে করি যে আমাদের এখানে 4টা কি চ্যালেঞ্জেস আছে। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ, হ্যাঁ, ওই যেটা আমরা বললাম যে এতগুলো মিনিস্ট্রি যুক্ত, এটাকে কীভাবে কোঅর্ডিনেট হবে ইত্যাদি। আরেকটা হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ, যেটা আপনি বললেন যে জিরকন আছে কিন্তু আসলে কে করবে এটা, করবে, বা অন্যান্য সিউইড আছে, তো সিউইড নিয়ে একটা পাইলট প্রজেক্টও হতে পারে। তারপরে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, কারণ এটা যেহেতু সমুদ্রের ব্যাপার, কাজে এখানে কিভাবে প্লাস্টিক মুক্ত রাখা যায় এটা। আর আরেকটা তো বড় চ্যালেঞ্জ আছে, সেটা ফাইন্যান্সিয়াল। আমার মনে হয় এই 4টা চ্যালেঞ্জের ব্যাপারেই কিন্তু বেশ একটা ডিপ ডাইভ দিয়ে জানা দরকার যে ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জটা কীভাবে তৈরি করা। ওটা হলেই কিন্তু অন্যান্য চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এখন আমরা একটা রাউন্ড টেবিলের প্রস্তাব দিয়েছি, হয়তো 25শে জুলাই, মানে এই মাসেই একটা রাউন্ড টেবিল কনফারেন্স হবে, যেখানে আমরা চাইবো যে সবাই উপস্থিত থাকুক। এবং রাউন্ড টেবিল পরে আবার ফলো আপও কিন্তু আমরা গ্রিন টিভির মাধ্যমে করতে চাই। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে যে গ্রিন টিভি একটা অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, মানে তারা একটা ব্লু ইকোনমির পথিকৃৎ হলো, অর্থাৎ গ্রিন টিভি পথিকৃৎ হচ্ছে ব্লু ইকোনমির, এরকম একটা ব্র্যান্ডিং যদি করা যায়। সেই ক্ষেত্রে আপনার কিছু কাছে কি মনে হয় যে আমরা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই, তাহলে কোন পদ্ধতিতে সরকারের যে পদক্ষেপ অলরেডি নেওয়া আছে এগুলোকে কিভাবে ত্বরান্বিত করা যেতে পারে? আসলে আমি অবশ্যই ধন্যবাদ জানাই গ্রিন টিভি কর্তৃপক্ষকে, যে শুধু গ্রিন টিভি না, আমাদের পোর্টকেও কিন্তু গ্রিন করার জন্য আদেশ সরকারি মানে আন্তর্জাতিক
নির্দেশনা রয়েছে গ্রিন পোর্ট করা, এবং বাকি জিনিসও সব কিছুর ভিতরে ওই ব্লু ইকোনমির জায়গায় গ্রিন শিপিং সব কিছু কিন্তু গ্রিনে চলে যাওয়ার কথা বলা আছে। আপনি ভাই ঠিকই বলেছেন যে এখানে দরকার হলো একটা সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটা কার্যপ্রণালী যদি গ্রহণ করা যায়। আমরা এটা করেছিলাম আগে ভাই, একটা বই আছে এটার ব্যাপারে, বাট এটাকে নতুন করে আবার করা যেতে পারে। এবং এখানে আমরা যে কয়টা মন্ত্রণালয় আছে, ধরেন শিপিং, ফিশিং, তারপরে অর্থ, ক্যাবিনেট যারা এগুলো দেখাশোনা করতেছে, তারপরে ট্যুরিজম মিনিস্ট্রি, এই মিনিস্ট্রিগুলোর সাথে ডিপার্টমেন্টগুলোকে নিয়ে, আর বাইরে প্রাইভেট স্টেক হোল্ডার যারা আছে, যেমন ধরেন ওশেন গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন, ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশন আছে, তারপরে আপনার এই শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন আছে, ইনাদের সবাইকে নিয়ে যদি আমার মনে হয় একবার বসা যায় এবং সেখানে সরকারের উচ্চপদস্থ যারা সিদ্ধান্ত পলিসি মেকিংয়ে আছেন তাদেরকেও দাওয়াত দেওয়া যেতে পারে, তাহলে যেটা হবে যে সামনাসামনি সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে একটা স্বীকৃত একটা কিছু পয়েন্টে আসতে পারে যে এই কাজগুলো আমরা এখন করব। সবগুলো তো একবারে করা আচ্ছা, হয়তো সম্ভব না। আমরা এই ক্ষেত্রে জাস্ট তিনটা ফেজ চিন্তা করেছিলাম। যে একটা হচ্ছে যে ফার্স্ট ফেজ মানে ন্যাশনাল ফাউন্ডেশন করা, অর্থাৎ এক বছর থেকে 2 বছরের মধ্যে মূলত একটা নিউ ন্যাশনাল ব্লু ইকোনমি অথরিটি তৈরি করা, তারপরে ব্লু ইকোনমি মাস্টার প্ল্যান তৈরি করা, তারপরে ম্যারিন রিসোর্স এটার একটা ম্যাপিং করা, যে ম্যারিন রিসোর্স কী আছে, কতটুকু আছে, কোথায় আছে। এবং সেইখানে আমরা মনে করি যে এগুলোর ক্ষেত্রে পসিবল পটেনশিয়াল পার্টনার হতে পারে জাপান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, কারণ তারা অলরেডি এগুলো করেছে। তারপরে লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি রিফর্ম করা। এবং সেকেন্ড ফেজটা আমরা মনে করি যে আসলে 2 থেকে 5 বছর পর্যন্ত, এবং সেখানে ব্লু ইকোনমি জোন লঞ্চ করা। সেটা হতে পারে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, চট্টগ্রাম, মেরিটাইম। ফিশারিজ মডার্নাইজেশন প্রোগ্রাম সেটা করা, ব্লু স্কিলস ডেভেলপ করা, সেটা একটা বড় ব্যাপার। আমাদের কিন্তু এখানে কিন্তু বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি হয়েছে, বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওশেনোগ্রাফি পড়ানো হয়, প্রায় 6টা ম্যারিন ক্যাডেটদের ট্রেনিং ইনস্টিটিউট আছে। তারপর গ্রিন পোর্টের কথা আপনি বললেন। এইভাবে ফেজ 3টা হচ্ছে আমরা ভাবছিলাম যে 5 to 10 years, সেখানেও প্রায় 4টা ধাপ আমরা চিন্তা করেছিলাম যে হতে পারে। তার মধ্যে প্রথমেই হচ্ছে যে ধাপগুলোর মধ্যে অফশোর রিনিউয়েবল এনার্জির, এটা টাইডাল ফ্লোটিং সোলার সিস্টেম করা, টাইডাল এনার্জি এক্সপ্লোর করা, তারপরে রিজিওনাল কোঅপারেশন ইত্যাদি করা। অর্থাৎ 3টা ধাপে, অর্থাৎ 10 বছরের মাথায় আমরা ব্লু ইকোনমির একটা সামগ্রিক চেহারা করতে পারি। আপনার কি মনে হয় যে আসলে আমরা রাউন্ড টেবিলে আসলে এই বিষয়গুলো আলোচনা করতে চাই, করে একটা অ্যাকশন প্ল্যান হয়তো আমরা করব? আপনার কি মনে হয় যে আসলে আমরা যেভাবে আগাচ্ছি সেইটা দিয়ে আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো কিনা? অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যে পদ্ধতিগুলো বললেন সবগুলোই খুবই প্রয়োজনীয় এবং দরকারি, আদারওয়াইজ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। তবে আমরা যদি মাস্টার প্ল্যান বানাতেই চাই তাহলে কিন্তু আমরা যে স্টেক হোল্ডারদের নিয়ে আলাপ আলোচনা করব সেটা একটা প্রাথমিক একটা এফার্ট হতে পারে, কিন্তু মাস্টার প্ল্যান করতে গেলে আপনাকে বিশেষজ্ঞ পর্যায়ের কাউকে দিয়ে, সেটা আমরা গ্রিন টিভি যদি না পারে সরকারকেও আমরা বলতে পারি, আমাদের সুপারিশে সেটা থাকতে পারে যে আপনারা একটা মাস্টার প্ল্যান করেন। যেমন ধরেন মেরিন স্পেশাল প্ল্যানিং, মানে সাগরে কোন জায়গায় কি হবে, কোথায় মাছ ধরবে, কোথায় জাহাজ চলাচল করবে, কোথায় আমরা বায়োটেকনোলজির কাজ করব, এগুলো আলাদা করা আর কি। এই কাজটা না হলে এখন যেটা হচ্ছে সব জায়গায় মাছ ধরতেছে, সব জায়গায় জাহাজ চলাচল করতেছে, মানে সংঘাত হচ্ছে। কিন্তু কাজে গ্রিন পোর্ট করার জন্য যে একটা রিকোয়ারমেন্ট সেটাও হবে না আর কি। তবে আমাদের আপনি যে ধাপগুলো বললেন এই ধাপগুলো ঠিক আছে, কারণ এখন ব্লু ইকোনমি অথরিটি না থাকলেও ব্লু ইকোনমি সেলের যেহেতু একজন উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, এডিশনাল সেক্রেটারি, উনাকে ডেকে যদি এখানে দাওয়াত দেওয়া হয়, উনি যদি আসেন, তাহলে আমরা এই যে ধারণাগুলো দিতে পারি যে হ্যাঁ আগে একটা প্রণয়ন করা হয়েছিল কর্মসূচি,
নাও এই নতুন জিনিস এখানে অ্যাড করে আপনারা একটা মাস্টার প্ল্যান করেন, এবং সেই মাস্টার প্ল্যান করতে গেলে হয়তো বছরখানেক সময় তো লেগে যাবে ভাই, এটা মিনিমাম লাগবে। না আসলে এই যে মাস্টার প্ল্যান করা অর্থাৎ ইনস্টিটিউশনাল যে চ্যালেঞ্জটা আমরা বললাম, এটা কিন্তু আসলে সরকারকে করতে হবে, এবং এটা সরকার এটা করলেই এটা ইনিশিয়েশনটা হবে আর কি। এবং তা দিয়েই আমার মনে হয় যে আসলে ব্লু ইকোনমি যদি সত্যি সত্যি আমরা কার্যকর করতে চাই সেই দিকে হাঁটতে পারবো। আমাদের আসলে ভাই উপায় নাই, এই জন্য উপায় নাই যে আমাদের ল্যান্ডে যে সম্পদ আছে তা আমরা জেনে গেছি, কাজে আমাদের যে অতিরিক্ত সম্পদ যদি আনতে হয় তাহলে অবশ্যই আমাদের সাগর সম্পদকে কাজে লাগাতে হবে। শুধু সাগর সম্পদ না, যেমন জাহাজ তো ভিতরেও আছে, এটা আনতে হবে, এটাকে আমাদের ভিতরে আনতে হবে, কারণ আমরা এখন $6 বিলিয়ন মতো আমাদের জিডিপিতে অ্যাড করে সাগর থেকে। এইটাকে ইজিলি যে কোনো সেক্টর আপনি ধরেন, মানে আপনি যদি শিপিংই ধরেন, কী বলে শিপ বিল্ডিং যদি ধরেন, আমরা 1% যদি যেতে পারি সারা দুনিয়ার, তাহলে $400 বিলিয়ন মার্কেট, রেডিমেড মার্কেট এটা। এর জন্য সরকারে কিছু প্রণোদনা দিতে হবে। যেমন ধরেন আমি ভারতের কথাই বলি, ভারতকে $300 বিলিয়ন প্রণোদনা দিয়েছে ভারতের সরকার। দেওয়ার ফলে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে সমস্ত অর্ডার আগামী 30 সাল পর্যন্ত আসবে সব ভারত পেয়ে গেছে অলরেডি শিপ বিল্ডিংয়ের জন্য, কারণ ভারত $300 বিলিয়ন খরচ করে এই সবগুলোকে গ্রিন শিপ বিল্ডিং করার জন্য কাজে লাগাইছে। আচ্ছা, এই ধরনের একটা প্রণোদনা প্যাকেজ ব্লু ইকোনমির মতো যদি শিপ বিল্ডিং সেক্টরে নেওয়া হয়, তাহলে অ্যাজ এ হোল শুধু শিপ বিল্ডিং যে হবে তা না, আমরা প্রাথমিকভাবে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে শিপ তৈরি হয় সেটা আমরা তৈরি করতে পারবো এবং কাজে লাগাতে পারবো। আমার মনে হয় যে আসলে ব্লু ইকোনমির ব্যাপারে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবেও আজকে গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট সমস্ত কিছু মিলিয়ে প্লাস গ্রিন পোর্ট এবং সেটার যে চাহিদা এবং ইত্যাদি, তাতে অনেকের কাছ থেকে আমরা সহযোগিতা পাবো। আসলে আমরা ওই যে রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়তো এ মাসের শেষের দিকে করব, এবং আমার মনে হয় যে এটা দিয়ে আমরা ইনিশিয়েশনটা হচ্ছে, সরকারের যথাযথ যারা আছেন তাদের সবাইকে রাখবো, প্লাস স্টেক হোল্ডার্স, প্রাইভেট যে সমস্ত আছে, একাডেমিয়া, সবাইকেই আমরা ডাকবো। কাজেই আপনার সাথে আমার 3টা সেশন হলো, আপনিও থাকবেন, এবং ধন্যবাদ আপনাকে যে আজকের অনুষ্ঠানে থাকার জন্য। এবং আসলে যেই কাজটা আপনারা অনেক কষ্ট করে অনেক বছর যাবৎ সীমানা নির্ধারণ করে আমাদেরকে স্বপ্ন তৈরি করেছেন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো। ধন্যবাদ। আমিও ভাই আপনাকে আমার নিজের তরফ থেকে এবং গ্রিন টিভি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করতেছেন এটা কিন্তু এইভাবে আলোচনার পর্যায়ে কোনো সময় আসেনি, কাজে আবারও ধন্যবাদ আপনাকে ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই সঠিক সময় সঠিক কথা অর্থাৎ বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কথা আয়োজিত এই চ্যালেঞ্জিং অনুষ্ঠানটি আমরা শেষ করছি। এরপরে আমরা একটা রাউন্ড টেবিল কনফারেন্স করব, এবং পরবর্তীকালে আপনাদেরকে জানাবো যে এই সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র অর্থনীতি, যেই নামেই ডাকি না কেন, সেটা আমাদের দেশে কতটুকু কার্যকর হলো। এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।